এই গল্পটি লিখে পাঠিয়েছে নারায়ণগঞ্জের ভুইগড় থেকে রফিক সাউদ। আজ হচ্ছে সেই রাত, আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্করতম কালো অধ্যায়ের রাত, যে রাতের ঘটনাটা আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি খুব ভালো করেই জানি যে সেই রাতের ঘটনাটি কেউ বিশ্বাস করবে না, কিন্তু সে রাতের কথা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দেয়। আমি রফিক সাউদ, পেশায় একজন শিক্ষক। বলছিলাম 2009 সালের কথা। তখন আমি টকবগে যুবক, সবেমাত্র কলেজ পড়ুয়া স্টুডেন্ট। একদিন কলেজ শেষ করে ফুরফুরে মেজাজে বাসায় ফিরলাম, কিন্তু বাসায় যেতেই মা আমাকে যা শোনালো তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রফিক, তোর আফরোজা ভাবি আজ দুপুরে আত্মহত্যা করেছে। সে আর আমাদের মাঝে নেই। আত্মহত্যা করেছে মানে? কি বলছো মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, সেখানে যেতে হবে। আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। আফরোজা ভাবি তো ছিলেন খুবই ভালো মানুষ, আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সে কিনা আত্মহত্যা করলো। মর্গ থেকে পোস্টমর্টমের পর যখন লাশ নিয়ে আসা হলো তখন প্রায় রাত। লাশটি রাখা হলো বাড়ির পাশেই একটি খোলা স্থানটিতে শিয়াল কুকুরের বেশ উপদ্রব ছিল, তাই লাশটির দেখভাল করার দায়িত্ব পড়ল আমার উপরেই। পরে অবশ্য জানতে পেরেছিলাম যে আফরোজা ভাবি নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। রফিক, তুই লাশটির সামনে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি যাচ্ছি দাফনের ব্যবস্থা করতে। এই বলে মামা চলে গেলেন। আমি দাঁড়িয়ে আছি একা, সামনে আফরোজা ভাবি। না, আফরোজা ভাবি নয়, আফরোজা ভাবির লাশ, একটা জলজ্যান্ত আগুনে পোড়া মরা। একথা ভাবতেই কেমন যেন একটা অচেনা ভয় আমাকে গ্রাস করলো। একাকিত্ব আমাকে যেন কুরে কুরে খাচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে আমি লাশটির সামনে গেলাম। সামনে যেতেই আমি পচা মাংসের গন্ধ পেলাম। হঠাৎ আমার মনে হলো পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। পেছনে ফিরতেই আমি দেখলাম আমার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে এক কালো মূর্তি দাঁড়িয়ে আছে। কি বিভৎস তার চেহারা, মনে হচ্ছে মাংস খুলে খুলে পড়ছে। ভয়ে আমার প্রাণ বেরিয়ে যেতে চাইছে। আমি মনের সমস্ত সাহস সঞ্চয় করে চিৎকার দিয়ে বললাম, কে তুমি? আমাকে দেখে তোর ভয় লাগছে রে রফিক? আমি তোর আফরোজা ভাবি, দেখ আমার কি অবস্থা। না, তুমি আমার আফরোজা ভাবি নও, তুমি একটা ডাইনি। তুইও বললি ওই কথা? ওরাও আমাকে ডাইনি বলেই ডাকতো, অথচ আমি ওদের কতই না ভালোবাসতাম। ওরা আমাকে বাঁচতে দিল না রফিক। এই ওরাটা কারা, আর কেই বা তোমাকে বাঁচতে দিল না? রফিক, বিশ্বাস কর, আমি তোকে সন্তানের মতো ভালোবাসতাম, তাই মৃত্যুর সময় আমি যা বলতে পারিনি আজ তোকে বলে যাচ্ছি। তুমি সত্যি তাহলে আফরোজা ভাবি? বলো ভাবি, কি বলতে চাচ্ছ? ভালো করে শুনে রাখ রফিক, আমি আত্মহত্যা করিনি। তোর ভাই মাতাল হয়ে গতকাল রাতে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমি সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাই। সে ভেবেছিল আমি মারা গেছি, তাই পুলিশের হাত থেকে রক্ষা পেতে আমার গায়ে আগুন ধরিয়ে দেয় আর রটিয়ে দেয় আমি নাকি মারা গেছি। এ কি শুনছি আমি ভাবি? হ্যাঁ, ঠিকই শুনেছিস। আজ আরও একটি মৃত্যুর খবর শুনতে পারবি। আরও একজনের ভয়ঙ্কর মৃত্যু। আরো একজনের ভয়ঙ্কর মৃত্যু মানে? কি বলছো ভাবি এসব? যে আমাকে বাঁচতে দিল না, বাঁচার অধিকার তারও নেই। তোর ভাইকে আজ রাতেই হত্যা করব, তাহলে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আমি আর সহ্য করতে পারছি না ভাবি, খুব ভয় লাগছে আমার। ভয় পাস না রফিক, তুই আমার সন্তানের মতো, তাই তোকে জানিয়ে গেলাম। তবে শোন, এ কথা কাউকে বলবি না, কেউ যেন জানতে না পারে। আমি যাচ্ছি ওই শয়তানটার খোঁজে। আজই ওর শেষ রাত। ভালো থাকিস রফিক। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। সে রাতেই খবর পেলাম যে আফরোজা ভাবির স্বামীকে কে বা কারা গলা টিপে হত্যা করেছে।
পোস্টমর্টেম করার পরও পুলিশ হাতের ছাপের কোনো লক্ষণই পেল না। কেউ এই হত্যার রহস্য না জানলেও আমি তো জানি যে সেদিন কি হয়েছিল। তবে একটি প্রশ্ন এখনও থেকে যায়, কেনই বা আফরোজা ভাবি আমাকে সমস্ত ঘটনা খুলে বলেছিল? হয়তো বা আমাকে বলে সে শান্তি পেয়েছিল।